নমস্কার। সামনেই লোকসভা নির্বাচন এবং আমাদের মধ্যে অনেকেই এমন ভোটার আছেন যারা প্রত্যেক বছর ভোট দেন কিন্তু ভোটের বেসিক বিষয়গুলো সম্বন্ধে জানেন না। আজ আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যা একজন যোগ্য ভোটার মানে যাদের বয়স ধরুন 18 বছর পেরিয়ে গেছে তাদের ভোট দেওয়ার আগে জানা উচিত। উদাহরণস্বরূপ ধরুন আমরা যেই নির্বাচনে ভোট দেই এই নির্বাচনের প্রসেস কিভাবে কাজ করে। দেখুন, এই বছরে অনুষ্ঠিত হবে দেশের 18তম লোকসভা নির্বাচন। 2019 সালে গত লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল এনডিএ। দেখুন, এনডিএ মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যাকে বাংলায় বলে জাতীয় গণতান্ত্রিক জোট। এটা হলো ভারতীয় রাজনৈতিক দলগুলির একটি জোট। এই জোটের নেতৃত্বে রয়েছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এবং এই জোটে টোটাল 40টি পার্টি আছে। আমি পুরো লিস্টটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং এই জোট থেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী এবং নরেন্দ্র মোদী নিজেও তার থার্ড টার্ম নিয়ে আশাবাদী। এদিকে এনডিএ কে ক্ষমতা থেকে সরানোর জন্য ঐক্যবদ্ধভাবে তৈরি করেছে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স, যেখানে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি সহ দেশের 28টি বিরোধী রাজনৈতিক দল। এই জোটের সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। দেখুন, আপনি যদি এখন টিভি খোলেন কিংবা নিউজ পেপার খোলেন আপনি দেখতে পাবেন লোকসভা নির্বাচন 2024, মানে এই বছরে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে নানান রকমের খবর দেখতে পাবেন। কিন্তু আপনি কি জানেন লোকসভা নির্বাচনটা আসলে কি? মানে এই নির্বাচনের ফলে কে নির্বাচিত হন বা কিভাবে নির্বাচিত হন। আসুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেই এই লোকসভা নির্বাচন নিয়ে। মানে এই লোকসভা নির্বাচন কি, লোকসভায় এমপি কিভাবে নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন এবং লোকসভায় মন্ত্রিসভা কিভাবে গঠিত হয় এবং আরো অনেক কিছু। দেখুন, নির্বাচন সম্বন্ধে জানার আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারের কাঠামো বা স্ট্রাকচার সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি। আমাদের ভারতের সংবিধান ফেডারেল ব্যবস্থাকে অনুসরণ করে। ফেডারেল ব্যবস্থা বলতে এই ফেডারেল ব্যবস্থা অনুসারে ভারতে দু ধরনের সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। পার্লামেন্ট অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতীয় সংসদ এবং এই ভারতীয় সংসদ হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইনসভা। এই ভারতীয় সংসদে দুটি হাউস বা কক্ষ আছে। আপার হাউস মানে হচ্ছে রাজ্যসভা এবং লোয়ার হাউস মানে হচ্ছে লোকসভা। ভারতে যে কোনো আইন তৈরি করার একমাত্র ক্ষমতা আছে এই পার্লামেন্ট অফ ইন্ডিয়ার বা ভারতীয় সংসদের। মানে এই যে দুটি কক্ষ আছে তাদের সাহায্যে মানে এইসব কক্ষে আলোচনার মাধ্যমে সংসদ থেকে আইন তৈরি করা হয় এবং এই সংসদ থেকে আইন পাস হয়ে যাওয়ার পর সেটা যায় ভারতীয় রাষ্ট্রপতির কাছে এবং ভারতীয় রাষ্ট্রপতি সেই আইনকে সারা দেশে লাগু করেন। দেখুন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভায় 250 জন সদস্য থাকতে পারে, কিন্তু বর্তমান আইন এবং বিধান অনুসারে 245 জন সদস্য রয়েছে এবং লোকসভায় সর্বোচ্চ 552 জন সদস্য থাকতে পারে, কিন্তু বর্তমানে লোকসভায় আসন রয়েছে 545। এই সকল সদস্যরা দিল্লিতে সংসদ ভবনে মিলিত এবং সেইখানে তারা আইন কানুন নিয়ে আলোচনা করেন। এই সভাগুলি সাধারণত ভারতীয় রাষ্ট্রপতির অধীনে হয় এবং একজন ভারতীয় রাষ্ট্রপতির এই সভাগুলিকে ডাকা এবং বাতিল করার অধিকার রয়েছে। দেখুন, ভারতীয় সংসদ সম্বন্ধে মোটামুটি একটা জানা গেল, কিন্তু আমাদের মূল বিষয় হলো এই সংসদের সদস্যরা কিভাবে নির্বাচিত হন। এরা নির্বাচিত হন নির্বাচনের মাধ্যমে। ভারতীয় নির্বাচন মূলত 3 রকমের হয়: লোকসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন এবং রাজ্য বিধানসভা নির্বাচন বা স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। আমরা আজকে আলোচনা করব লোকসভা নির্বাচন নিয়ে। লোকসভার সদস্যদেরকে আমাদের মতো সাধারণ মানুষরা ভোটের মাধ্যমে নির্বাচিত করি এবং এ কারণেই লোকসভাকে হাউস অফ কমন পিপুল বা জনসাধারণের সভাও বলা হয়, কারণ এই লোকসভা গঠনের জন্য জনসাধারণের ভোট প্রয়োজন। দেখুন, আমি আপনাকে আগেই বললাম ভারতীয় সংবিধানে নির্দেশিত লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা 552, কিন্তু এখন আসন সংখ্যা হলো 545। এই 545টি আসনের মধ্যে 543টি আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং বাকি দুটি আসন অ্যাংলো ইন্ডিয়ান সমাজের সদস্যরা দখল করে, যাদেরকে সরাসরি রাষ্ট্রপতি নমিনেট করে। প্রত্যেক বছর আমরা ভোট দিতে যাই এবং এই ভোটের মাধ্যমে আমরা সাংসদ বা মেম্বার অফ পার্লামেন্ট বা আমাদের এলাকার এমপি নির্বাচিত করি এবং যে দল সবথেকে বেশি ভোট পায় সেই দল সরকার গঠন করার সুযোগ পায়। এখন প্রশ্ন হচ্ছে লোকসভায় এই এমপি কিভাবে নির্বাচিত হন। দেখুন, এরা নির্বাচিত হন নির্বাচন বা ভোটের মাধ্যমে এবং ভোট হয় ইউনিভার্সাল সাফারেজ বা সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে। মানে ধরুন যাদের বয়স 18 বছরের বেশি
বা যাদের ভারতীয় নাগরিকত্ব আছে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে। দেখুন, প্রত্যেক নির্বাচিত এমপির মেয়াদ হচ্ছে 5 বছর। আর এই এমপি হওয়ার জন্য আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হয় এবং এই শর্তগুলি শুনে আপনার হাসি পাওয়ার কথা, কারণ এই শর্তগুলি এতই সাধারণ। প্রথম শর্ত হলো আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার বয়স 25 বছরের বেশি হতে হবে। তারপরে আপনাকে কারাগারে দণ্ডিত হওয়া যাবে না এবং আপনাকে দেউলিয়া হওয়া যাবে না। এইবার একবার ভাবুন এই শর্তগুলি কতটা সাধারণ। মানে একজনের শিক্ষা থাকুক আর না থাকুক, একজন ভালোভাবে কথা বলতে জানুক আর না জানুক, তিনি এমপি হতে পারবেন। আর সে কারণেই প্রত্যেকটি পার্টিতে এক গাদা অশিক্ষিত লোকের ভর্তি। আর একটা হাসির ব্যাপার হচ্ছে এই যে এদেরকে আমরাই নির্বাচিত করি। এবার দেখুন, প্রত্যেকটি রাজ্যকে কয়েকটি কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয় এবং প্রত্যেকটি রাজ্যকে নির্দিষ্ট কিছু সংখ্যক লোকসভার আসন অ্যালট করা হয়। এছাড়া ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকেও আসন অ্যালট করা হয়। আমাদের দেশের ভোট দেওয়ার পদ্ধতিটি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নামে পরিচিত একটি সহজ নিয়ম অনুসরণ করে। মানে যে দল সর্বাধিক ভোট পায় সেই দল বিজয়ী এবং সেই দল সবকিছুকে কন্ট্রোল করে। চলুন এবারে একটি বাস্তব উদাহরণ দেখা যাক। ধরা যাক আমাদের দেশের টোটাল সিট রয়েছে 100। এর মধ্যে বিজেপি পেল 20টি, কংগ্রেস পেল 19টি, তৃণমূল কংগ্রেস পেল 15টি, সিপিআইএম পেল 6টি, এআইএডিএমকে পেল 13টি, বিএসপি পেল 18টি এবং শিবসেনা পেল 9টি এবং আম আদমি পেল 15টি। দেখুন, রুলস অনুসারে তাহলে বিজেপি লোকসভা নির্বাচনে জয়ী হবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আমাদের দেশের টোটাল 20% লোক চায় যে বিজেপি পার্টি এই লোকসভা নির্বাচনে জয়ী হোক, কিন্তু বাকি 80% লোক চায় না। তারা চায় অন্য কোনো পার্টি জয়ী হোক। দেখুন, দেশে তো শুধুমাত্র 8টি পার্টি নেই, আরো অনেক পার্টি আছে। তাদেরকেও যদি হিসাবে নেওয়া হয় তাহলে বিজেপি পার্টির সমর্থনের পার্সেন্টেজ আরো কমে যাবে, কিন্তু তবুও তারা জয়ী হবে কারণ তারা বেশি সিট জিতেছে। এই সমস্যাটাকে বলা হয় মাইনরিটি রুল। এছাড়া আরো একটি ব্যাপার আছে, সেটাকে বলা হয় টু পার্টি সিস্টেম। ধরুন আমার এ পার্টিকে পছন্দ, আমি এ পার্টিকে ভোট দিলাম। আপনার বি পার্টিকে পছন্দ, আপনি বি পার্টিকে ভোট দিন। কিন্তু পরবর্তীকালে ক্ষমতায় আসার জন্য এ বি পার্টি জোট বেঁধে সরকার গঠন করল। এবার ভাবুন, আমি যেভাবে এ পার্টিকে ভোট দিলাম এবং আপনি যেভাবে বি পার্টিকে ভোট দিলেন, তার আর কোনো মানে থাকলো? তাহলে এটা কি ধরনের ডেমোক্রেসি? দেখুন, ডেমোক্রেসি মানে হচ্ছে সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য হোল পপুলেশন অর অল দ্য এলিজিবল মেম্বার অফ স্টেট টপিক্যালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। এখন আপনি ভাবুন, আপনি যাকেই ভোট দেন না কেন, পার্টি যদি চায় তারা নিজেদের মধ্যে জোট বেঁধে আলাদাই সরকার গঠন করে নিতে পারে। তাহলে আমাদের ভোটের মূল্য কি রইল? ভাবুন এটা কি ধরনের ডেমোক্রেসি বা গণতন্ত্র ব্যবস্থা। আর এ কারণেই আধুনিক ভোট নিয়মে এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট একেবারেই গণতন্ত্র বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় আপনি কমেন্ট সেকশনে জানান। দেখুন, প্রথমেই বলে রাখি, প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা ডাইরেক্ট আমাদের হাতে নেই। তাহলে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত? দেখুন, আমরা যে আমাদের এলাকার এমপি নির্বাচিত করি, তারা সবাই আমাদের দ্বারা নির্বাচিত হয়ে লোকসভার সদস্য হয় এবং ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা শুধুমাত্র এই লোকসভার সদস্যদের আছে। এর মানে লোকসভার প্রতিটি সাংসদকে নিজেদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দেখুন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া একটা ডিফিকাল্ট ব্যাপার। কোনো লোকসভার সাংসদ যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চান তাহলে তাকে 50%-এরও বেশি লোকসভা সদস্যদের ভোট পেতে হবে। সুতরাং কোনো লোকসভার সাংসদ যদি 273 জনের বেশি সাংসদ বা এমপি ভোট পান তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। দেখুন, প্রধানমন্ত্রী একার দ্বারা তো পুরো দেশ বা সরকার চালানো সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রীকে সহায়তা নিতে হয় ইউনিয়ন কাউন্সিল মিনিস্টার্স বা মন্ত্রিসভা। এবার প্রশ্ন হচ্ছে, এই মন্ত্রিসভা কিভাবে গঠিত হয়? দেখুন, মন্ত্রিসভা গঠিত হয় বিজয়ী দলের লোকসভার সদস্যদের দ্বারা এবং এখন মন্ত্রিসভার সদস্যরা রাজ্যসভা থেকেও আসতে পারে। প্রতিটি মন্ত্রিসভার সদস্যকে বিভিন্ন মন্ত্রক যেমন অর্থ, প্রতিরক্ষা, শিক্ষা, হোম অ্যাফেয়ার্স ইত্যাদি বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তারা সকলেই সমস্ত বিষয়ে ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে। এবার লোকসভায় যে স্পিকার থাকে তাকে কে নির্বাচিত করে? দেখুন, লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারকে লোকসভার সদস্যরা বা এমপিরা নির্বাচিত করে। লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হতে হলে এক্ষেত্রেও 273 জনের বেশি লোকসভার সাংসদের সমর্থনের প্রয়োজন। দেখুন, স্পিকারদের কাজ হলো সবার শৃঙ্খলা এবং মর্যাদা বজায় রাখা এবং কোনো সাংসদ যদি অসুলভ আচরণ করে তাকে সাময়িক কালের জন্য সাংসদ ভবন থেকে বহিষ্কার করা। এছাড়া লোকসভার কার্যবিবরণী একজন স্পিকারের দ্বারা জারি করা হয়। তিনি মন্ত্রীদের কাছ থেকে বিজনেসের নোটিশ সংগ্রহ করেন এবং সেগুলোকে আগেই লোকসভার সদস্যদের মধ্যে সার্কুলেট করে দেন। এভাবে লোকসভায় সারা বছর ধরে মোট 3টি মিটিংস হয়। বাজেট সেশন ফেব্রুয়ারি থেকে মের মধ্যে, মনসুন সেশন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, উইন্টার সেশন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। দেখুন, আমি আপনাকে আগেই বললাম লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হতে হলে 273
75টি বেশি সাংসদের সমর্থনের প্রয়োজন। এখানেও স্পষ্ট যে দল ক্ষমতায় থাকে সেই দলেরই একজন এমপি স্পিকার এবং আরেকজন ডেপুটি স্পিকার হন। তবে নিয়ম অনুসারে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেও হতে পারে, যাতে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাম্যাবস্থা বজায় থাকে। কিন্তু এখন যদি আমরা আমাদের দেশের কথা বলি, দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি পার্টির, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার বিজেপি পার্টির, স্পিকার ওম বিড়লা বিজেপি পার্টির, আর ডেপুটি স্পিকারের পদ 2019 সাল থেকে এখন পর্যন্ত খালি আছে। আরো একজন আছে সেক্রেটারি জেনারেল। এখনকার সেক্রেটারি জেনারেল হলেন উৎপল কুমার সিং, যিনি একজন সিনিয়র আইএএস অফিসার, যাকে আবার এই স্পিকারই অ্যাপয়েন্ট করে। এবার বলি লোকসভার মিটিংস নিয়ে। আমি আপনাকে আগেই বললাম সারা বছর ধরে টোটাল 3টি মিটিংস হয়, তবে একদিনে লোকসভায় যে মিটিংস হয় তার ডিউরেশনকে দুভাগে ভাগ করা হয়, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 2টো থেকে 6টা পর্যন্ত। তবে কাজের চাপের উপর ভিত্তি করে এই সময়সীমা বাড়ানোও যেতে পারে। 11টা থেকে 1টা পর্যন্ত কোশ্চেন অ্যান্সার সেশন চলে, মানে যেমন ধরুন কোনো এমপি যদি ফাইন্যান্সের দায়িত্বে থাকেন, তাকে বাকি এমপিরা ফাইন্যান্স রিলেটেড কোশ্চেন করেন এবং তিনি তার অ্যান্সার দেন। এবং পরবর্তী সেশন হলো বিকেল 2টো থেকে 6টা পর্যন্ত। এই সময় বিজনেস বিলস, বাজেট রিলেটেড বিজনেস এবং প্রস্তাব ও রেজুলেশন নিয়ে আলোচনা করা হয়। এইসব থেকে এটা বোঝা যাচ্ছে যে লোকসভা রাজ্যসভার থেকে বেশি শক্তিশালী। কিন্তু আমাদের সংবিধানে উভয় কক্ষকে সমানভাবে দেখা হয়। লোকসভায় আসন সংখ্যা রাজ্যসভার থেকে অনেক বেশি, তাই এর প্রভাবও বেশি। কিন্তু লোকসভার একটা মাত্র সীমাবদ্ধতা আছে, এটি একটি টেম্পোরারি বডি বা অস্থায়ী সংস্থা, যা কার্যকর হওয়ার তারিখ থেকে 5 বছর পর্যন্ত পরিচালিত হয়। এবার আশা করি লোকসভা সম্বন্ধে এবং লোকসভা কিভাবে কাজ করে তার সম্বন্ধে আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে। দেখুন, এখন আশা করি আপনি এটুকু বুঝতে পেরে গেছেন যে আমাদের হাতে না আছে প্রধানমন্ত্রী নির্বাচন করার ক্ষমতা, না আছে মুখ্যমন্ত্রী নির্বাচন করার ক্ষমতা। আমাদের হাতে শুধুমাত্র আছে আমাদের এলাকার এমপি বা সাংসদ নির্বাচন করার ক্ষমতা। তাই আমার মনে হয় প্রধানমন্ত্রীকে দেখে বা মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেওয়াটা ঠিক উচিত নয়। এর থেকে নিজের এলাকার এমপি কে দেখুন যে তিনি আপনার এলাকার জন্য বা আপনার জন্য বা আমাদের দেশের জন্য কি কাজ করছে। দেখুন, ভোটের দিন ইভিএম মেশিনে একটা ক্লিক আপনার লাইফকে 5 বছরের জন্য কন্ট্রোল করবে। মানে চাল, ডাল, আটা, গ্যাস বেশি টাকায় কিনবেন নাকি কম টাকায় কিনবেন, আপনার ছেলে বেকার হয়ে ঘরে বসে থাকবে নাকি কোনো কাজ পাবে। তাই শুধুমাত্র মাংস ভাত খাওয়ার জন্য বা 500 টাকা পাওয়ার জন্য ভোটটা দেবেন। ভোটটা দিন যাতে আপনার এবং আমাদের দেশের ভবিষ্যৎ কল্যাণময় এবং উজ্জ্বল হয়। বাকিটা আপনার ওপর, আপনি যা চাইবেন তাই হবে। কারণ আমাদের দেশ ভারতবর্ষ একটি ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক দেশ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাদের সমাজে ভোট নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করুন। যত বেশি মানুষ সচেতন হয়ে ভোট দেবেন তত ভালো সরকার গঠন হবে। আর আপনি যদি জানতে চান আইপিএল কিভাবে কাজ করে তাহলে আপনি এইখানে ক্লিক করুন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিসিটি জাগিয়ে রাখুন।